আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ পরীক্ষার্থীরা। আজ আমি আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি অত্যন্ত সহজ কিন্তু গুরুত্বপূর্ণ টপিক ট্যাগ কোশ্চেন নিয়ে এসেছি। আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করব। পরীক্ষা যেহেতু আর কিছুদিন পরেই আমাদের এসএসসি পরীক্ষা, আমরা বই খুললেই দেখি যে ট্যাগ কোশ্চেনের অহরহ রুলস দিয়ে ভরা, ৩০টা ৩৫টা, কোনো কোনো বইতে আবার ৪০টা রুলসও দেওয়া থাকে। আজ শুধুমাত্র এই ক্লাসে আমি 5টি রুলসের মাধ্যমে আপনাদের ট্যাগ কোশ্চেন সম্পন্ন করাবো ইনশাল্লাহ, এবং এসএসসি পরীক্ষায় আমরা সকলে যাতে 5-এ 5 পেতে পারি সেরকম একটি প্রস্তুতি আজকে আমরা নিব ইনশাল্লাহ। শুরুতেই আসি যে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন জিনিসটা কি? ট্যাগ কোশ্চেন দিয়ে বোঝায় যে একটি সেন্টেন্স মানে এটা যে কোশ্চেন স্ট্রাকচার সেটা কিভাবে হয়। যেমন যদি বলি শি সিংস সং, শি সিংস সং, তো এখানে কিন্তু সেন্টেন্সটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু ট্যাগ কোশ্চেনে যেটা হয় কোমা দেওয়া হয় এবং এখানে একটা ফিল ইন দ্য গ্যাপস রাখা হয় এবং একটি কোশ্চেন মার্ক দেওয়া হয়, এবং এখানে আমরা যে একটি বা দুটি ওয়ার্ড ব্যবহার করি সেটাই হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। আচ্ছা, তো ট্যাগ কোশ্চেনে আমি শুরুতেই বলেছি যে 5টি রুলস আমি বলবো, এই 5টি রুলস থেকেই ইনশাল্লাহ আমরা এসএসসি পরীক্ষায় কমন পাবো। তো প্রথমেই সবচেয়ে যে গুরুত্বপূর্ণ রুলসটা সেটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের ব্যবহার। আমরা সকলেই জানি যে গ্রামারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ভার্ব, কারণ ভার্বের উপর নির্ভর করে সেন্টেন্স গঠিত হয় এবং এই ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয় অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বকে কি বাংলায় কি বলা হয়? সাহায্যকারী ভার্ব। অর্থাৎ যে ভার্ব মেইন ভার্বকে সাহায্য করে তাকেই আমরা অক্সিলিয়ারি ভার্ব বলি। তো অক্সিলারি ভার্ব কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব আছে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এবং কিছু আছে যে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, ওজ, মে, মাইট, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব গুলো যখন সেন্টেন্সে থাকে তখন কিভাবে আমরা ট্যাগ কোশ্চেনে ব্যবহার করব সেটাই এখন আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সেন্টেন্স যে হি ইজ রিডিং আ বুক। হি ইজ রিডিং আ বুক। তো এখানে আমি অ্যান্সারটা লিখেছি, অ্যান্সারটা আমি মুছে রাখি। হি ইজ রিডিং আ বুক। তো এরকম যখন কোনো সেন্টেন্স আমরা পাবো, এখানে আমরা প্রথমেই ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে প্রথমেই যে কাজটা করতে হবে, খুঁজতে হবে যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। তো আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, একটি অক্সিলারি ভার্ব আছে ইজ, যেটা কিনা রিড ভার্বটাকে সাহায্য করছে। তো অক্সিলারি ভার্ব যখনই আমরা পাবো তখনই আমরা এখানে অক্সিলারি ভার্বটা বসিয়ে দেব। তারপর আমাদের যেটা একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে যে সেন্টেন্সটা আমাদের দেখতে হবে সেন্টেন্সটা কি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলো দিয়ে হ্যাঁ বোধক বোঝায় সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং যেগুলো দিয়ে না বোধক বোঝানো হয় সেগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা আমরা যদি খালি চোখে দেখি আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এখানে কিন্তু না বোধক কোনো সাইন নাই। হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে, এখানে নেগেটিভ কিংবা না বোধক কিছু আসে নাই, যার কারণে এখানে ইজ এর সাথে একটি নট যুক্ত হবে, ইজেন্ট, এবং আমরা এই যে সাবজেক্টটা এখানে বসাই দেব হি। ইজেন্ট হি, হি ইজ রিডিং আ বুক, ইজেন্ট হি। একইভাবে আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলটাতে দেখি যে আই হ্যাভ গটেন জিপিএ 5, আমি জিপিএ 5 পেয়েছি। তো এখানে অক্সিলারি ভার্ব আছে আমাদের হ্যাভ, তো এখানে আমরা হ্যাভ বসিয়ে দিলাম, হ্যাভ। এবং যেহেতু এটা হচ্ছে আই হ্যাভ গটেন জিপিএ 5, এটা তো কোনো নেগেটিভ সেন্টেন্স না, এটা পজিটিভ সেন্টেন্স, তো অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমরা এখানে হ্যাভ এর সাথে নট যুক্ত করব, হ্যাভেন্ট এবং আই। এই হচ্ছে আমাদের প্রথম রুলস, অত্যন্ত সহজ, যে অক্সিলারি ভার্বের ব্যবহার প্রথমেই খুঁজতে হবে যে আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব থাকলে আমরা সেই অক্সিলারি ভার্বটা বসাবো এবং তারপর সাবজেক্টটা বসাবো। তারপরে দ্বিতীয় যে রুলসটা আসে সেটা হচ্ছে যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, মূল আমাদের ডু, ডাজ এবং ডিড, এই তিনটার একটা ব্যবহার করতে হবে, তিনটার একটা ব্যবহার করব।
তো তিনটার একটা ব্যবহার করতে গেলে এখানে অনেক সময় একটা কনফিউশনের সৃষ্টি হয় যে ভাই আমরা ডিড কখন ব্যবহার করব। ডিড হচ্ছে আমরা জানি যে ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম। তো যখন কোনো সেন্টেন্স পাস্ট ফর্মে থাকবে অর্থাৎ অতীতকাল নির্দেশ করবে তখন আমরা ডিড ব্যবহার করব। এছাড়া আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। এখন আবার প্রশ্ন আসতে পারে যে আমরা ডাজ কখন ব্যবহার করব। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন সেখানে আমরা ডাজ ব্যবহার করব এবং বাকি সকল ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। বাকি সকল ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। কি বুঝলাম যে যখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাজ হবে এবং বাকি সব ক্ষেত্রে ডু হবে এবং যখন পাস্ট ফর্মে হবে তখন ডিড ব্যবহার হবে। এখানে যদি আমি বলি রহিম গোজ টু স্কুল, রহিম স্কুলে যায়, প্রেজেন্ট টেন্স এটা, এবং এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, গোজ মেন ভার্ব। তো যেহেতু গোজ মেন ভার্ব তো এখানে আমরা ব্যবহার করব কি ডাজ, ডি ও ই এস, ডাজ। রহিমের পরিবর্তে আমরা ব্যবহার করব হি, কারণ রহিম একজন ছেলে, তাই তো, যে রহিম, ঠিক আছে। তারপরে সেকেন্ড এক্সাম্পলটা কি, যে রহিমা ড্যান্সড ওয়েল, রহিমা ভালো নাচে। ড্যান্সড, এই যে ড্যান্স এটা কি, এটা কিন্তু ভি টু ফর্ম, ভার্বের ভি টু ফর্ম। ড্যান্স হচ্ছে আমাদের ভি ওয়ান এবং ড্যান্সড হচ্ছে কি ভি টু ফর্ম। তো ভি টু ফর্মের কারণে এখানে আমরা কি ব্যবহার করব, এখানে একটা মিস্টেক হয়েছে যে রহিম গোজ টু স্কুল, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই ডাজ এর সাথে নট যুক্ত হবে, ডাজেন্ট হি। আর রহিমা ড্যান্সড ওয়েল, এটা যেহেতু হচ্ছে ড্যান্সের পাস্ট ফর্ম তাই এখানে আমরা ব্যবহার করব কি ডিড, ডিড। এবং যেহেতু সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ আমরা এখানে নট যুক্ত করব, ডিডেন্ট শি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় রুলস। এবার আসি আমরা আমাদের তৃতীয় রুলসে। তৃতীয় রুলসটা একটু ব্যতিক্রম প্রথম দুইটা রুলসের থেকে। আমি ক্লাসের শুরুতেই বলেছি যে যখন আমরা ট্যাগ কোশ্চেন করতে যাব তখন আমাদের দেখতে হবে যে প্রথমে দেখবো আমরা অক্সিলারি ভার্ব আছে কিনা, তারপরে যদি না থাকে ডু ডাজ এবং ডিড এর ব্যবহার করব। এবং তৃতীয়তে যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে শেষে নট যুক্ত হয়, যদি অ্যাফার্মেটিভ না হয় সেন্টেন্সটি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে শেষে নট যুক্ত হয় না। যেমন এটাই প্রতিফলন ঘটেছে আমাদের তৃতীয় রুলসে। তৃতীয় রুলসে কি বলেছি, যে কোনো নেগেটিভ চিহ্ন আছে কিনা সেটা দেখতে হবে। নেগেটিভ চিহ্নগুলো কি কি হতে পারে, নো বডি, নাথিং, নো ওয়ান, নট, হার্ডলি, স্ক্যারসলি, ফিউ, লিটল, সেলডম। তারপর এগুলো এগুলো হচ্ছে কি আমাদের নেগেটিভ চিহ্ন বা নেগেটিভ শব্দ। যেমন নো বডি অর্থ কেউ না, নাথিং অর্থ কিছু না, নো ওয়ান মানেও কেউ নয়, নট মানে না, হার্ডলি মানে মাঝে মধ্যে, স্কেয়ারসলি মানে নাই বললেই চলে, ফিউ মানেও নাই বললেই চলে, লিটল অর্থ নাই বললেই চলে, সেলডম অর্থ মাঝে মাঝে খুব কম। তো এগুলো কি করে, নেগেটিভ অর্থ প্রকাশ করে, যার কারণে এখানে দেখতে পাচ্ছি যে এক্সাম্পল, ইট হ্যাজ হার্ডলি রেইনড ইন উইন্টার, ইট হ্যাজ হার্ডলি রেইনড ইন উইন্টার, শীতের দিনে খুব কম বৃষ্টি নামে, কিংবা বৃষ্টি নামে না বললেই চলে। এর কারণে কি হবে, এই যে দেখো আমাদের আছে অক্সিলারি ভার্ব হ্যাজ, আমি হ্যাজ বসাইলাম এবং যেহেতু হার্ডলি আছে একটা নেগেটিভ চিহ্ন তাই আর নট ব্যবহার হবে না, এখানে নট আর ব্যবহৃত হবে না, আমরা ডিরেক্ট সাবজেক্টে ব্যবহার করব ইট। একই সাথে হচ্ছে হি হ্যাজ ফিউ রিজনস ফর রিডিং হিয়ার, তার এখানে পড়ার কোনো কারণ নাই বললেই চলে, ফিউ মানে নাই বললেই চলে এরকম বোঝায়। যেহেতু ফিউও একটা নেগেটিভ সাইন তাই এখানে আমরা অক্সিলারি ভার্ব হ্যাজ ব্যবহার করব এবং নট ব্যবহার করব না, ডিরেক্ট আমরা সাবজেক্ট বসিয়ে দিব হি। তো হি হ্যাজ ফিউ রিজনস ফর রিডিং হিয়ার, হ্যাজ হি। তো এই যে যে নেগেটিভ সাইনগুলো আমি দিলাম এগুলো একটু ভালো মতো মুখস্থ করা লাগবে, পরীক্ষায় এর বাইরে খুব একটা আসে না, এই কয়টা মুখস্থ রাখলেই ইটস এনাফ ফর আওয়ার এক্সাম।
এখন আমরা দেখব যে ট্যাগ কোশ্চেনে সাবজেক্টের ব্যবহার। ট্যাগ কোশ্চেনে আগের তিনটি রুলস আমরা দেখেছি, যে অক্সিলারি ভার্বের ব্যবহার কি, অক্সিলারি ভার্ব না থাকলে কি ব্যবহার করতে হয়, ঠিক আছে, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ অর্থ দেয় তখন কি করতে হয়। এখন আমরা দেখব যে ট্যাগ কোশ্চেনে সাবজেক্টের ব্যবহার। দেখি, সাবজেক্ট হিসেবে যদি প্রোনাউন থাকে তাহলে তাই বসবে, যেমন আই, উই, ইউ। প্রোনাউন কোনগুলো এগুলো তো আমরা জানি, যে আই, উই, হি, শি, ইট এগুলোই প্রোনাউন। কিন্তু যদি সাবজেক্ট হিসেবে নাউন বসে, নাউন যদি বসে, এর পরিবর্তে ব্যবহার হবে হি, শি, ইট। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে ইট হবে, হি, শি, ইট এবং দে এগুলো বসে। এবং পারসন এবং নন পারসন যদি প্লুরাল হয় সেক্ষেত্রে দে বসে। এখন প্রশ্ন আসতে পারে যে নন পারসন জিনিসটা কি। নন পারসন, পারসন দিয়ে কি বোঝায়? পারসন দিয়ে তো মানুষকে বোঝায়, ব্যক্তিকে বোঝায়, এটা আমরা জানি। এখন নন পারসন দিয়ে কি বোঝায়? নন পারসন দিয়ে বোঝায় হচ্ছে তো বস্তুবাচক, বস্তুবাচক বা প্রাণীবাচক। বস্তুবাচক না প্রাণীবাচক এগুলোকে আমরা নন পারসন বলে থাকি। তো এই পারসন বা নন পারসন যদি প্লুরাল হয় তখন আমাদের দে বসবে। এখানে আমরা দুইটা উদাহরণ দেখতে পারি, যে রহিম এন্ড করিম আর টু ব্রাদার্স। রহিম এবং করিম দুই ভাই। এখানে দেখো রহিম এবং করিম দুজনের কথা বলা হচ্ছে, তো এখানে সাবজেক্টটা কি? অবশ্যই প্লুরাল। রহিম এবং করিম দুজনই কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট। তো এই কারণে এটার সাবজেক্ট যেহেতু প্লুরাল, এখানে দে ব্যবহার হয়েছে। আর এই যে এখানে ভার্ব রয়েছে আর, যদিও এখানে আরটা মেন ভার্ব হিসেবেই ব্যবহার হয়েছে, তো এখানে হবে আরএন্ট দে। তারপরটাতে আমরা যাই, যে বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উড়তে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার্ডস, বার্ডস কিন্তু কোনো ব্যক্তিবাচক শব্দ নয়। বার্ডস কি? বার্ডস হচ্ছে প্রাণীবাচক শব্দ, যার কারণে, এবং এটা হচ্ছে কি প্লুরাল ফর্মে আছে, এস আছে, বার্ডস ক্যান ফ্লাই। তো যার কারণে এখানে দে ব্যবহার হবে, এবং যেহেতু এখানে মডাল অক্সিলারি ভার্ব ক্যান আছে, আমরা দিব ক্যান্ট দে। এখন নট আসলো কেন? কারণ এটা তো অ্যাফার্মেটিভ কিংবা হ্যাবাদক শব্দ, এর কারণে এখানে নট ব্যবহার হয়েছে। তারপরেরটাতে যাই, যে পারসন সিঙ্গুলার হলে হি অথবা শি বসে, ঠিক আছে। পারসন যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে হি অথবা শি বসে, যেমন রহিম প্লেস ক্রিকেট। রহিম এখানে সাবজেক্ট, এবং রহিম কি? একজন। রহিম এখানে কি? একজন। প্লেস ক্রিকেট, প্লেস ক্রিকেট, তো এখানে রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করব, এবং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এবং কোনো অক্সিলারি ভার্ব নেই, তার কারণে আমরা এখানে ডাজেন্ট হি ব্যবহার করেছি। তারপরে আসি, তারপরটা যে নন পারসন সিঙ্গুলার হলে ইট বসে। নন পারসন কিছুক্ষণ আগেই বলেছি যে যেগুলো ব্যক্তিবাচক শব্দ নয়, তো কোনগুলো নন পারসন? মানে প্রাণীবাচক কিংবা বস্তুবাচক শব্দ, যেমন এবং এই নন পারসন সিঙ্গুলার হলে তখন কি ইট বসে। নন পারসনের ক্ষেত্রে যেমন একটা উদাহরণ দেখি, যে দিস ইজ আ নাইস পেন। দিস ইজ আ নাইস পেন, তো এখানে পেন এটা কি? এটা কিন্তু কোনো ব্যক্তিবাচক শব্দ নয়, এটা হচ্ছে কি বস্তুবাচক শব্দ। এর জন্য হবে কি ইজেন্ট ইট। এই যে ইজ আছে, ইজেন্ট ইট। দিস ইজ আ বুক, এই হচ্ছে একটি বই। বই কি? বইও হচ্ছে বস্তুবাচক শব্দ, এটা তো কোনো ব্যক্তিবাচক শব্দ নয়, তাই এর সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার হবে, এবং যেহেতু এখানে ইজ আছে তাই এখানে আমরা ইজ ব্যবহার করেছি, এবং যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই আমরা নেগেটিভ করার জন্য ইজেন্ট ব্যবহার করেছি। তারপরে এখানে আর লাস্টের দুইটা, এই দুইটা একটু ভালোভাবে আমাদের লক্ষ্য করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এভরিথিং, এনিথিং, নাথিং, আর এখানে কি দেখছি? এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি। একই কিন্তু, যে এভরি এভরি, এনি এনি, নো নো। পার্থক্য হচ্ছে এখানে এভরির সাথে থিং আছে, এনির সাথে থিং আছে, নো এর সাথে থিং আছে। অর্থাৎ এভরিথিং, নাথিং, এনিথিং এর ক্ষেত্রে ইট বসে, এবং যখনই এখানে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি থাকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, সেক্ষেত্রে আমরা এখানে দে ব্যবহার করব। এবং যখন এভরিথিং, এনিথিং, নাথিং থাকবে তখন
তখন ইট ব্যবহার করব। এভরিথিং এনিথিং নাথিং এর ক্ষেত্রে ইট বসে, এর মূল কারণ হচ্ছে এভরিথিং নাথিং এনিথিং দিয়ে মূলত হচ্ছে ব্যক্তি বাচক বোঝায় না, বস্তুবাচক, প্রাণীবাচক কিংবা হচ্ছে অদৃশ্য কিছু বোঝায়। তো এই কারণে এখানে ইট ব্যবহার হয়। আর এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি দিয়ে ব্যক্তিবাচক বোঝায়, যার কারণে এর সাবজেক্ট হিসেবে দে বসে। তো এখন আমরা একটু উদাহরণ দেখি যে নাথিং ক্যান হ্যাপেন, কিছুই হবে না, কিছুই হবে না। তো এটা কি কিছু ব্যক্তিবাচক কিছু নির্দেশ করছে? কিছুই হবে না। এটা কি মানে অদৃশ্য একটা বিষয়, যে কিছু হইতে পারতো কিছুই হবে না, যার কারণে হবে কি ক্যানটা আমরা বসাবো এবং ইট বসাবো। এবং নাথিং যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড প্রকাশ করে, নেগেটিভ ওয়ার্ড, এর কারণে ক্যানের সাথে নট ব্যবহার হয়নি, শুধুমাত্র ক্যান ব্যবহার করেছি আমরা। আর তারপরটাতে যাই যে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এর ক্ষেত্রে কি হয় দে বসে। যেমন নোবডি কল্ড, কেউ ফোন দেয়নি, কেউ ফোন দেয়নি। ফোন দেওয়ার কাজটা কে করবে? ব্যক্তি, অবশ্যই কোনো ব্যক্তির কাজ। নোবডি কল্ড, এর কারণে কি হবে, যেহেতু এখানে কল্ড পাস্ট টেন্সে আছে, তাই আমরা এখানে ডিডন্ট ব্যবহার করেছি এবং নোবডি থাকার কারণে আমরা দে ব্যবহার করেছি। এই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের ব্যবহার। ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের ব্যবহারটা অবশ্যই গুরুত্বের সাথে মনে রাখতে হবে, আদারওয়াইজ অনেক সময় দেখা যাবে যে পরীক্ষার হলে গিয়ে আমরা গুলিয়ে ফেলছি, বিশেষ করে যে এভরিথিং এনিথিং নাথিং এবং এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এই দুইটার ক্ষেত্রে। এই দুইটা একটু ভালোভাবে আমরা মাথায় রাখার চেষ্টা করব। এখন আমরা দেখব যে আর যে বাকি দুটো রুলস, যেহেতু 5টি রুলসের কথা বলেছি, আর দুটি রুলস বাকি রয়েছে আমাদের, সেই বাকি দুটি রুলস এখন আমরা দেখব। তো চতুর্থ রুলসটি কি লেখা হয়েছে, যে ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট কিংবা লেট থাকলে ট্যাগ কোশ্চেনে উইল নট বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সকল সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তো সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো লিখতে পারি যে আদেশ, উপদেশ, উপদেশ, অনুরোধ, অনুরোধ বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কি বোঝায়? যে আদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়। ঠিক আছে, তো ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর যদি হয় ডোন্ট, তারপর যদি হয় লেট, তাহলে কি হবে? ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসবে। এখানে আমরা উদাহরণ দেখি যে ওপেন দা ডোর, ওপেন দা ডোর অর্থ কি? দরজাটি খোলো। এখানে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কেন হলো? যে দরজাটি খোলো, এটা কিন্তু একটা আদেশ প্রকাশ পাচ্ছে, এর জন্য কি ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে আমরা উইল ইউ বসাবো। দ্বিতীয় এক্সাম্পল আমরা দেখি যে ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি যে যদি ডোন্ট থাকে তাহলে সেক্ষেত্রে উইল ইউ বসবে। আমরা যথারীতি উইল ইউ বসিয়ে দিয়েছি। এবং 3 নাম্বারটা হচ্ছে লেট দেম কাম হিয়ার, তাদেরকে এখানে আসতে দাও। লেট আছে, এর কারণে আমরা এখানে উইল ইউ বসাবো। তো এটা এক প্রকার হচ্ছে মুখস্থের মতো রাখতে হবে, কারণ এখানে যদি আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলোর কথা চিন্তা করতে যাই, তাহলে কিন্তু আমাদের এই ধরনের কোশ্চেন গুলো আমাদের ভুল হবে, যেটা কিনা আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রুলসে আমরা দেখেছি যে অক্সিলারি ভার্ব দেখতে হয়, তারপরে মেন না থাকলে মেন ভার্ব খুঁজতে হয়, তারপরে নেগেটিভ সাইন দেখতে হয়। কিন্তু এক্ষেত্রে তা নয়, এখানে ডিরেক্ট যখন ইম্পারেটিভ সেন্টেন্স হবে কিংবা ডোন্ট থাকবে, যখন কিংবা যখন লেট থাকবে, তখন আমরা ডিরেক্ট উইল ইউ বসিয়ে দিব, আর কিছু আমাদের দেখার প্রয়োজন নেই। তবে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আমন্ত্রণ বা আহ্বান বোঝায় তবে ওন কেউ বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স তো আমরা আগেই বুঝলাম যে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। তো এটা দিয়ে যদি আমন্ত্রণ বা আহ্বান বোঝায় সেক্ষেত্রে কি হবে? ওন কেউ বসবে। যেমন উদাহরণ যদি বলে যে কাম এন্ড সিং আ সং, আসো এবং একটি গান গাও। আসো এবং একটি গান গাও, এখানে কি হলো? এখানে বলা হচ্ছে যে আসো এবং একটি গান গাও, এখানে কি আমাদের আহ্বান করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে যে আসো এবং
সিং আ সং, একটি গান গাও। আহ্বান করা হচ্ছে, যেহেতু এখানে আহ্বান করা হচ্ছে তাই এখানে আমরা ট্যাগ কোশ্চেনে অনটিউ বসাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের লাস্ট যে রুলস সেটা হচ্ছে যে লেট আস বা লেটস। লেট আস এটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের লেটস। যদি লেট আস বা লেটস থাকে তাহলে কি হবে, ট্যাগ কোশ্চেনে শ্যাল উই বসবে। যদি লেট আস বা লেটস থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে কি করব, শ্যাল উই বসিয়ে দিব। শ্যাল উই বসাবো। যেমন উদাহরণ দেই যে লেট আস গো আউট ফর আ ওয়াক, চলো বাইরে যাই একটু হাঁটার জন্য, কিংবা বাইরে গিয়ে একটু হেঁটে আসি। লেট আস গো আউট ফর আ ওয়াক। যেহেতু এখানে লেট আছে, লেট আস আছে, তাই আমরা শ্যাল উই বসাবো। বোঝাতে পেরেছি? কিন্তু যদি শুধুমাত্র এখানে লেট থাকতো, যেটা কিনা আমরা চতুর্থ রুলসে পড়েছি যে লেট, তাহলে কিন্তু হতো উইল ইউ। যেমন এখানে আছে যে লেট দেম কাম হিয়ার, তাদেরকে এখানে আসতে দাও, এখানে কিন্তু উইল ইউ হয়েছে। কিন্তু এখানে কি লেট আস বা লেটস থাকলে শ্যাল উই হবে। শুধুমাত্র যদি লেট থাকে তাহলে কিন্তু আমরা উইল ইউ বসাবো, আর যদি লেট আস বা লেটস থাকে তাহলে আমরা শ্যাল উই বসাবো। তো প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের ট্যাগ কোশ্চেনের 5টা রুলস। ইনশাআল্লাহ এই 5টা রুলসের মাধ্যমেই আমরা সকল ট্যাগ কোশ্চেন সহজভাবে সলভ করতে পারবো। এখন আমরা দু একটা বোর্ড প্রশ্ন সমাধান করে দেখি যে আমাদের প্রস্তুতিটা কেমন হয়েছে, কিংবা আমরা কতটা ভালোভাবে রুলস গুলো আয়ত্ত করতে পেরেছি। তো এখন আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2025, অর্থাৎ গত বছর 2025 সালে ঢাকা বোর্ডে যে ট্যাগ কোশ্চেনের প্রশ্নটি আসিয়েছিল সেটি, এবং দিনাজপুর বোর্ড 2025, দিনাজপুর বোর্ডে 2025 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি। তো ঢাকা বোর্ড 2025 দিয়ে আমরা শুরু করি। এখানে কি বলেছে, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ। এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ, প্রত্যেকেই একটি ভালো জীবন চায়। তো আমরা কিন্তু রুলসে পড়েছি যে এভরিবডি যখন থাকে তখন আমরা এখানে দে বসাবো, সাবজেক্ট হিসেবে কি বসবে, দে। দে বসালাম। তো তারপরে কি হবে, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব কিন্তু নেই। মেন ভার্ব আছে, সেটা কি ওয়ান্টস। তো ওয়ান্টস যেহেতু আছে, তো আমরা তো এখানে ওয়ান্ট বসাতে পারবো না, তো আমাদের ডু, ডাস কিংবা ডিড বসাতে হবে। তো দের সাথে আমরা কি বসাতে পারি, যে ডু, ডু, এবং এখানে নট হবে ডোন্ট ডে। শেষ হয়ে গেল। অতি সহজেই কিন্তু আমরা প্রথমটা সমাধান করতে পেরেছি। তারপরে এ বেটার লাইফ সেলডম কামস, একটা ভালো জীবন খুব কম আসে। আমরা কি করেছিলাম যে সেলডম, এটা কি নেগেটিভ অর্থ বহন করে। এখানে কি বলেছে যে, তো যেহেতু এটা একটা নেগেটিভ অর্থ বহন করে, তো এখন আমরা দেখবো যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে মেইন ভার্ব হচ্ছে কামস। তো এই বেটার লাইফ এটা কি একটি বস্তুবাচক কিংবা নন পার্সন সিঙ্গুলার নাম্বার, এর পরিবর্তে আমরা কি বসাবো, ইট। এবং কামস এর জন্য আমরা কি বসাবো, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, ডু, ডাস কিংবা ডিড বসাতে হবে। যেহেতু কামস দেওয়া আছে আমরা এখানে ডাস বসাবো। শেষ হয়ে গেল। তো এখন আমরা নট বসালাম না কেন, কারণ সেলডম নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, এর কারণে আমরা এখানে নট ব্যবহার করিনি। তারপরে সি নাম্বারে যাই, যে উই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট, আমাদের এর জন্য কাজ করতে হবে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আছে অক্সিলারি ভার্ব হ্যাভ। তো আমরা জানি যে অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্ব বসাবো হ্যাভ, হ্যাভ বসালাম। এবং যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা এর সাথে বসাবো কি, নট, হ্যাভ নট। এবং যেহেতু উই আছে উই বসালাম, উই থাকলে উই বসাই। শেষ। তবে এটা একটু ব্যতিক্রম, যেটা গত বছরের প্রশ্নে এসেছে, যে হ্যাভ, হ্যাভের সাথে দেখো টু আছে। একটি কথা তোমাদের আমি বলে রাখি, যদি হ্যাভ টু
বা হ্যাজ টু থাকে তাহলে ডোন্ট বা ডাজেন্ট বসতে পারে। সেন্টেন্সে যদি হ্যাভ টু বা হ্যাজ টু থাকে তাহলে কি ডোন্ট বা ডাজ নট বসতে পারে। হ্যাভেন্ট, এখন বলতে পারো যে স্যার আমরা যদি হ্যাভেন্ট উই দিই তাহলে কি আমাদের উত্তর হবে না? অবশ্যই হবে, হ্যাভেন্ট উই দিলেও আমাদের অ্যান্সারটা হবে। তবে আমরা যদি মডার্ন ইংলিশ ফলো করি, মডার্ন ইংলিশ যদি আমরা ফলো করি সেই ক্ষেত্রে হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে তাহলে আমাদের ডোন্ট বা ডাজ নট ব্যবহার করতে হবে, কিংবা বসতে পারে আর কি। ব্যবহার করতেই হবে এমন না, কারণ ব্যবহার যদি করতেই হতো তাহলে তো হ্যাভেন্ট উই তো আর সঠিক হতো না। তো বসতে পারে, বসানোটা কি ভালো মডার্ন ইংলিশ অনুযায়ী। তো এখানে আমরা বলি তাহলে যে এখানে হ্যাভেন্ট উইও বসতে পারে, কিংবা উই এর সাথে কি হয় ডোন্ট ডু, কারণ উই এর সাথে তো আর ডাজ হয় না, ডাজ তো হয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। তো আমরা এখানে দিতে পারি কি যে ডোন্ট উই। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তবে হ্যাঁ, এটা নিয়ে খুব একটা যে প্রেসার খাওয়া লাগবে তা না, যদি মাথায় না থাকে হ্যাভেন্ট উই দিয়ে আসবে, হ্যাভেন্ট উই অবশ্যই কারেক্ট, কিন্তু মডার্ন ভাবে যদি চিন্তা করি ডোন্ট উই লেখা যায়। বুঝতে পেরেছো? এবং অনেক বইতে ডোন্ট উই অ্যান্সার দেওয়া, তো তোমরা যখন দেখা যাবে যে নিজেরা বাসায় সলভ করবা, তো তখন অনেক সময় লাগতে পারে যে না ভাইয়া তো পড়াইলো এইভাবে, তো এখন আমি দেখতেছি ডোন্ট দেওয়া। এর জন্য আমি দুইটা বিষয়ে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তারপরে 4 নাম্বারটাতে যাই যে বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য ওয়ার্ক, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই খুব কম, বাট মোস্ট অফ আস আমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই ক্যান হার্ডলি ডু দ্য ওয়ার্ক, এই কাজটা করতে পারে। তো হার্ডলি, আমরা জানি হার্ডলি কি, এটা নেগেটিভ অর্থবহ, যার কারণে নট হবে না। এবং এখানে কিন্তু মডাল অক্সিলারি ভার্ব ক্যান দেওয়া আছে, তো ক্যান দেওয়া আছে, আমরা এখানে ক্যান বসিয়ে দিলাম। এবং যেহেতু আজ দেওয়া আছে আমরা এখানে উই বসাবো, ক্যান উই। হয়ে গেল আমাদের সমাধান। তারপরে লাস্টেরটা, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, জীবন ফুলের একটি বিছানা নয়, ইজেন্ট দেওয়াই আছে, তো ইজ আমরা পেয়ে গেলাম, ইজ বসিয়ে দিলাম, ইজ। এবং লাইফ এটা কি, এটা তো আর ব্যক্তিবাচক না, যখন ব্যক্তিবাচক না হয় তখন আমরা সাবজেক্ট হিসেবে কি বসাবো, ইট। ইজ ইট। সমাধান করে ফেললাম আমরা ঢাকা বোর্ড 2025। তারপরে আমরা আসি যে দিনাজপুর বোর্ড 2025-এর প্রশ্নটা কি ছিল। বাট ইজ আ কনজাংশন, বাট ইজ আ কনজাংশন, বাট একটি কনজাংশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ বসিয়ে দিলাম। এবং বাট যেহেতু কি বলে এটাকে, যে ব্যক্তিবাচক নয়, এর কারণে আমরা এর পরিবর্তে ইট বসাবো। হয়ে গেল। তারপরে গেল আই এম নট এ ড্যান্সার, আমি একজন ড্যান্সার নই। এখানে দেখো এম দেয়া আছে এবং এখানে নট দেয়া আছে। ও এখানে একটু ভুল হয়েছে, এখানে ইজেন্ট হবে, কারণ সেন্টেন্সটা তো আমাদের অ্যাফার্মেটিভ, যার কারণে এখানে নেগেটিভ ওয়ার্ড লিখলাম। আর এখানে দেখো আই এম নট এ ড্যান্সার, আমি ড্যান্সার নই, এই সেন্টেন্সটা নেগেটিভ, যার কারণে এখানে কি আমার অ্যাফার্মেটিভ লিখতে হবে। তো এম দেয়া আছে, আমি এম লিখলাম, এম, আর আই এর পরিবর্তে তো আই বসাবো। এই হয়ে গেল। তারপরে হি লেট মি মেক টি, হি লেট মি মেক টি, সে আমাকে চা বানাতে দিল। এখানে দেখো তোমরা কি বলতে পারবা যে এই যে যে লেট, এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম? অনেক শিক্ষার্থী হয়তো বা অ্যান্সার দিবা যেটা প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু না, এটা আছে ভি2 অর্থাৎ পাস্ট ফর্মে। পাস্ট ফর্মে, পাস্ট ফর্মে কেন বললাম দেখো,
যদি প্রেজেন্ট ফর্মে থাকতো, আমরা কি জানি যে সেন্টেন্স যদি প্রেজেন্ট ফর্মে থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ডের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখানে মেকের সাথে কিন্তু কোনো এস বা ইএস যুক্ত নেই, এখানে কিন্তু লেখা আছে কি মেক। তো এতে থেকে বোঝা গেল কি যে এই লেট দ্বারা আমাদের অতীতকাল বোঝানো হচ্ছে। এর কারণে আমরা এখানে কি বসাবো, ডিড। ডিড এবং সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ বসাবো, ডিডেন্ট হি। শেষ, সাবজেক্ট হি এর বদলে হি বসালাম, হয়ে গেল। তারপরে চতুর্থ নাম্বার, দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়াস। টাইটানিক এর প্রথম যাত্রায় ডুবে গিয়েছিল। স্যাঙ্ক মানে ডুবে যাওয়া, এবং এটা কি পাস্ট ফর্মে আছে, তো পাস্ট ফর্মে আছে এবং এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্বও নেই, তো আমরা এখানে কি বসাবো, ডু ডাজ ডিড, এই তিনটার একটা বসাবো। তো যেহেতু পাস্ট ফর্ম ছিল আমরা দিব ডিড, এবং সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভে আছে আমরা এখানে নেগেটিভ বসাবো, নট, ডিডেন্ট। এবং যেহেতু টাইটানিক একটি বস্তুবাচক অর্থাৎ নন পার্সন, তাই এখানে সাবজেক্টের পরিবর্তে ইট বসাবো, হলো। এবং লাস্টের ডা, হি উইল ভিজিট আ বুক ফেয়ার টুমরো। সে আগামীকাল একটি বুক ফেয়ার ভ্রমণ করবে। উইল অক্সিলারি ভার্ব আমরা পেয়েছি, তা আমরা এখানে বসিয়ে দিব। যদিও এটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে কিন্তু এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এই বিষয়টা কি তোমরা খেয়াল করেছো? উইল যদিও অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে কিন্তু এটা মেইন ভার্বের কাজই করছে। তো আমরা ওই হিসেবে যাব না, উইল আছে, আমরা উইলের পরিবর্তে ওন্ট বসিয়ে দিব, ওন্ট, ওন্ট হি, কারণ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, আমরা এখানে নেগেটিভ সেন্টেন্স বসিয়ে দেব। তো এই ছিল শিক্ষার্থীরা টেক কোশ্চেন নিয়ে আমার বিস্তারিত একটি ক্লাস, যেখানে শুধুমাত্র 5টি রুলস এর মাধ্যমে আমি পুরো টেক কোশ্চেনটি সমাধানের চেষ্টা করেছি। এবং আমরা ঢাকা বোর্ড 2025 এবং দিনাজপুর 2025-এর টেক কোশ্চেন আমরা সমাধান করেছি। এ থেকে আমাদের প্রস্তুতিটা আরো বেশি ঝালাই হয়ে গেল। আমরা অবশ্যই চেষ্টা করব, যেহেতু আমাদের সামনে পরীক্ষা, নিয়মিত যে 5টি রুলস আমি দিয়েছি এই 5টি রুলস দেখে দেখে বেশি বেশি প্র্যাকটিস করা। ধন্যবাদ সবাইকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।